বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। এরই মধ্যে গা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছেন ৪৫ বছর পর গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। জিজ্ঞাসাবাদে এই খুনি বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। জিয়াউর রহমানকে প্রথমে কে গুলি করেন, লাশ প্রথমে কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে তিনি নিজেকে আড়াল বা হাইড আউট করার চেষ্টাও করেছেন। অনেক কিছু তিনি স্বীকার করেছেন। আমি কাজী মাহবুবুর রহমানকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘ ইতিহাসের একটি দীর্ঘ রহস্য বা সত্য অনেক বছর পর চাপা ছিল, সেই জিনিসটি আবার বেরিয়ে এসেছে। একটা আলোচনা সবসময় ছিল যে আসলে কারা এই ঘটনার পেছনে ছিল, কেনই বা এই হত্যাকাণ্ড। আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো সেই উত্তরগুলো। প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, আসলে কি মনে হয় আপনার কাছে? আপনাকে ধন্যবাদ এবং একুশে টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বিষয়টা হলো, আপনি যেভাবে শিরোনাম করেছেন আগে এবং পরে, এই আগে এটা ব্যাখ্যা করলেই আমরা অনেক ক্লু পেয়ে যাই যে হত্যাকাণ্ডের আগে কি। হত্যাকাণ্ডের আগে হলো, ধরেন আপনি 1971 থেকে 75 সাল পর্যন্ত যে অত্যাচার চলছে বাংলাদেশে, যে অবিচার চলছে, আপনি যেটা দেখলেন গত 15 বছর ফেসিবাদ কর্তৃত্ববাদ, যে একজন সামরিক কর্মকর্তা বলেন যে তার হাতে গুলি করে গুলির ব্রেনটা লাগলে তার এক ধরনের শিহরণ অনুভূত হয়, সেই রকম বা তার কাছাকাছি লেভেল। তখন তো হয়তো গত আমলে সিলেক্টিভ ওয়েতে কাজ করেছেন, যাদেরকে খুব মারলে, যাদের খুন করলে, যাদের গ্রেফতার করলে সরকার স্থায়ী হয়। কিন্তু স্বাধীনতার পর থেকে 75 পর্যন্ত ওই সময়টায় শুধু বিরোধী শক্তিকেই না, একটা সামাজিক অনাচার চলছিল পুরো সোসাইটিতে। এই আলাপটা কিন্তু বাজারে আসছেই না, এই আলোচনাটা আসতেছে না। সেই যে একটা পতনমুখ পরিস্থিতি, যেখানে মানুষ একটা বিরাট আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করলো, পাকিস্তানি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য মুক্তিযুদ্ধ করলো, মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারদের অত্যাচারিত হলো, এবং পরবর্তীতে আবার ভারত আমাদের অনেক সম্পদ নিয়ে চলে গেল। এরপরে আমাদের নিজেদের সরকার আসলো, সেই সরকার আমাদের অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই যে এক পাকিস্তানি শাসন, তারপরে মুক্তিযুদ্ধের এক চরম কষ্টকর সময় এবং আমাদের দীপ্ত যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার অর্জন খুব লিমিটেড একটা রাষ্ট্র পেয়েছি, কিন্তু রাষ্ট্রটা যে কারণে চেয়েছিলাম সেই কারণ অর্জন হয়নি। তারপরে চলছে নতুন অত্যাচার। এই প্রেক্ষিতে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দরকার ছিল, মানুষরা আকাঙ্ক্ষা করছিল যে কেউ আসবেন, হয়তো দেশটাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। তো তখন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে ওনার একবার স্বাধীনতার সময় তার যে ভূমিকা, মুক্তিযুদ্ধের জন্য আহ্বান, ঘোষণা, সেই আমরা যখন 25 তারিখের পরে দিক বিদিক ছোড়াছুড়ি করছি, কোনো আমাদের অবস্থান নাই, তখন যে তিনি ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করলেন। এবং সারা পৃথিবীতে সামরিক বাহিনীতে মাধ্যমে তো আপনি ঘোষণা করতে হবে যুদ্ধ তো ঘোষণা না করলে যুদ্ধ হয় না। এই যেটা যেহেতু উনি মেজর ছিলেন, সামরিক বাহিনীর এক জায়গায় একটা স্টেশনের দায়িত্বে ছিলেন, সেখান থেকে যখন যুদ্ধটা ঘোষণা করেন, ইম্পর্টেন্ট জায়গা যেখানে বেতার আছে, কালুরঘাট, অনেকগুলো কনটেক্সট তাকে ওই সময়ের প্রেক্ষিতে আমাদের সুবিধা হয়েছে। যিনি 71 সালেও এক সময় আমাদের জন্য হঠাৎ করে একজন জুনিয়র অফিসার আমাদের পক্ষ হয়ে এক ধরনের ত্রাতা হয়ে দাঁড়ালেন। আবার দেখা গেল যে 75 পরবর্তী এই যে 72 থেকে 75 এই লম্বা সময়ে যে কষ্ট মানুষ করেছে রক্ষী বাহিনীর অত্যাচার, সে তারপরে আবার যখন একটা পরিস্থিতি তৈরি হলো, যে পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে টেনে তোলা যায়, ভিশন দেখানো যায়, স্বপ্ন দেখানো যায়, যে স্বপ্নগুলো মানুষ মুছে যাচ্ছিল, সেই স্বপ্ন দেখিয়েছেন। এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করা, জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত করা। আমাদের হিল ট্যাক্সের লোকজন যখন আমরা বাঙালি বললাম, তারা যে নিজেদের নিতে পারলো না, এই যে সবার মধ্যে একটা ইনক্লুসিভ রাজনীতি, যখন আওয়ামী লীগ নিজেকে নিজে নিষিদ্ধ করলো, সেই আওয়ামী লীগ নিজে নিষিদ্ধ করেছে, তার পুনরুজ্জীবন ঘটানো, যারা আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে, জামাতের পুনরুজ্জীবন ঘটানো, এই সব কিছু মিলিয়ে তখন তো কোনো রাজনৈতিক দল নাই, তো সবাইকে রাজনীতি করতে দেওয়া, সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বাংলাদেশি হতে সুযোগ দেওয়া, এবং বাংলাদেশে আজকে যেভাবে অর্থনৈতিক শক্তি, বিশেষ করে আমাদের গার্মেন্টস, আমাদের ঔষধ শিল্প, যেগুলো আমাদের ভিশন, এখন আমাদেরকে জনশক্তি, এই সবগুলো কিন্তু একটা, আজকে অনেকেই বলছে না নতুন বাংলাদেশ 5 আগস্টের পরে, এটা আমাদের একটা বড় স্বপ্ন ছিল। আমরা যারা 5 আগস্টের কেন্দ্র করে লড়াই করেছি, যারা গত 17 বছর রাস্তায় ছিলাম,
এবং যারা 5 আগস্ট কেন্দ্র করে পুরো লম্বা সময় ধরে প্রতিদিন রাস্তায় গিয়েছি, তাদের আবার একটা স্বপ্ন তৈরি হয়েছিল ফেসিবাদ থেকে, কর্তৃত্ববাদ থেকে মুক্তি পাওয়া স্থায়ীভাবে। এই নতুন বাংলাদেশ আসলে নির্মাণ করে ফেলেছিলেন একটা স্টাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেইটাকে সাস্টেইন করতে না দেওয়ার পিছনে, সাস্টেইন করতে না দেওয়ার কোনো লক্ষ্য কারোর ছিল কিনা, ওই যে আগে বললেন না আপনি, এই বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এটা কেউ চেয়েছিল কিনা। এবং আপনি দেখেন, আমি আপনাকে কয়েকটা ক্লু দিতে পারি। এরশাদ যখন ক্ষমতায় আসলো, সবাইকে ফাঁকি দিয়ে 88 নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ চলে গেল। কি সখ্য এরশাদের সাথে আওয়ামী লীগের, শেখ হাসিনার। আবার দেখেন, লম্বা সময় কর্তৃত্ববাদ ফেসিবাদ প্রতিষ্ঠা করলো আওয়ামী লীগ। কি সখ্য এরশাদের, জিএম কাদেরের, রওশন এরশাদের, যে তারা আবার এই 15 বছর মানুষ একটা ভোট দিতে পারে না, কথা বলতে পারে না। 3টা নির্বাচন হলো, মানে চরম খারাপ নির্বাচন, কিন্তু জাতীয় পার্টির কোনো শব্দ নাই। আজকে এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের এই সখ্য, প্রায় 24 বছরের কর্তৃত্ববাদী শাসনে ছিলাম আমরা, গত 54 বছরে 24 বছর কর্তৃত্ববাদী শাসনে ছিলাম। এই 24 বছর টাইম আমাদের জীবন থেকে, জাতীয় জীবন থেকে, প্রত্যেকটা নাগরিক জীবন থেকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সখ্য। ঐতিহাসিক পরিক্রমা, এটা দেখা লাগবে যে এই সখ্য কেন তৈরি হয়েছিল, এই সখ্যের পিছনে কারা আছে, এটা দেশীয় শক্তি, আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক শক্তি, কোথায় এটা লুকায়িত আছে, কারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা বারবার এই কথা অনেকের কাছে শুনেছি, ষড়যন্ত্র। আসলে ষড়যন্ত্রকারীরাই ষড়যন্ত্র বলে কিনা কি জানে। দেখতে হবে এই ঘটনার পিছনে আসলে কি চললো। আমি এই জন্য আজকে প্রথম আলোতে আমার লেখা কিন্তু আমি 2টা বিষয় ক্লিয়ারলি বলেছি। একটা হলো যে তদন্তটা যেন একটা তদন্তকারী সংস্থা দিয়ে না হয়, এর মধ্যে যেন একটা আমাদের যতগুলো এক্সপার্ট টিম আছে এর মধ্যে একটা কম্বিনেশন যেন করা হয়, যেন বহুমুখী উত্তর আসে। আর দ্বিতীয়ত হলো, এই ঘটনার একটা সামাজিক উদ্ঘাটন দরকার। আমি এই জন্য প্রস্তাব করেছি একটা স্বাধীন কমিশনের, যে কমিশনটা নাগরিক হিসেবে আমাদের অধিকার আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির সম্পদ না শুধু, বা তারেক রহমানের পিতা শুধু তাই নয়, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের একজন রাষ্ট্রপতি, যিনি এতটা সাফল্যের সাথে বাংলাদেশকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে ইম্পর্টেন্ট করে তুললেন, দেশীয় মৃৎশিল্পগুলোকে চাঙ্গা করলেন, বেসরকারীকরণ থেকে আমাদের মুক্তি দিলেন, যেখানে আমরা কোটি কোটি টাকা লস দিচ্ছিলাম, বাংলাদেশের মানুষকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিলেন। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে অল্প কয়েকদিন, 4-5 বছরের মধ্যেই বাধাগ্রস্ত করলো কে, কেন? সেটা বাংলাদেশের মানুষের, আমার কিন্তু, আমি নাগরিক হিসেবে মনে করি, সরকারের কাছে আমার দাবি যে আমি এটা জানতে চাই। এবং এই জানার জন্য আজকে আমার এই প্রস্তাবটা, যে যেন তদন্তটা হয় বিভিন্ন সাইড থেকে। এই জন্য তদন্ত টিমটা নানাভাবে গঠন করা যায় কিনা, এগুলোর চুলচালা বিশ্লেষণ সরকারই জানবে। আমি একটা প্রস্তাব করছি, কিন্তু এগুলোর নানান লিমিটেশন থাকে। সুতরাং আমি প্রস্তাব করলে যে প্রস্তাব সবটাই গ্রহণযোগ্যতা আমি মনে করি না। আবার স্বাধীন একটা কমিশন, সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে করা যায়, এবং এটা আমি বিভিন্ন জনের মানে স্টেক হোল্ডারদের নাম বলেছি, কাদের নেওয়া যায়। যদি এমন কিছু একটা করা যায়, তাহলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং আমরা অন্তত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা সবচেয়ে বেদনাদায়ক, আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পরে যেভাবে মানুষ নেমে আসলো, আপনি ছবিগুলো দেখেন, ফুটেজগুলো দেখেন। ইভেন বাংলাদেশে একমাত্র সরকার এই 54 বছরের ইতিহাসে, যে সরকারের রাষ্ট্রপ্রধানের মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে, কিন্তু সরকারের পতন ঘটে নাই। একমাত্র বাংলাদেশ সরকারি 54 বছরের ইতিহাস। রাষ্ট্রপ্রধানকে খুন করে ফেলেছে এরা, কিন্তু বিএনপি সরকারকে খুন করতে পারে নাই। এটা আর কোনো সরকার নেই বাংলাদেশের। সব সরকার এই তার কোনো না কোনোভাবে হয় ক্ষমতা হস্তান্তর করেছে, নয় অন্য কোনো আন্দোলনের প্রেক্ষিতে নিয়েছে। একটা রাষ্ট্রপ্রধানকে খুন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে, এবং দেখেন তারপরে সাত্তারের সরকার কিন্তু খুব ভালো চলছিল। এরশাদ কিভাবে এই কাজটা করেছে, আমি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে অভিযুক্ত ব্যক্তি মনে করি এরশাদকে, এবং দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি মনে করি রওশন এরশাদ এবং জিএম কাদেরকে, একই সাথে দুজনকে। গত 15 বছর আমাদের এতটা কষ্ট করতেই হতো না, শুধুমাত্র রওশনের সাথে এবং জিএম কাদের যদি আনকন্ডিশনালি সাপোর্ট না দিত। এবং জিএম কাদের ওই কথাটা আপনার মনে আছে কিনা দেখেন, নির্বাচনের আগে ভারত সফর করে এসে বলে, আমি কিছু বলতে পারবো না, ওনারা যদি বলবেন। এই ধরনের কথা কোনো দলের প্রধান বলতে পারে, আর সেই দল টিকে থাকে, সেই ব্যক্তি গ্রেফতার হয় না এখন পর্যন্ত। এইটা আমি মনে করি ইন্টারিম সরকারের ব্যর্থতা, এবং বর্তমান সরকারের উচিত খুব দ্রুততার সাথে জিএম কাদেরকে গ্রেফতার করা। জি, আপনার বক্তব্য আমরা শুনছিলাম। আমি ব্যারিস্টার এম সরওয়ার হোসেনের কাছে আসতে চাই। আপনি একসময় সামরিক বাহিনী ছিলেন, এবং আপনার বিভিন্ন বক্তব্য আমরা গতকালকেও আমরা শুনেছি, আমাদের একটি প্রতিবেদনে ছিল। এই যে দীর্ঘ সময় পর তাকে গ্রেফতার করা হয়েছে, এটি কিভাবে সম্ভব হয়েছে আসলে, বা এই পেছনের ঘটনাগুলো আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে কেন এত বছর তিনি এইভাবে কিভাবে থাকতে পেরেছেন আত্মগোপন করে। এর মাঝখানে তিনি বিভিন্ন দেশে যাতায়াত করেছেন, কিন্তু তাকে কখনো ধরা হয়নি। কারণটা কি আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, কিছুটা আমার সহালোচক বলেছে
পৃথিবীতে যে সমস্ত জাতি গঠন হয়েছে আপনি যদি দেখেন সেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আপনি লিকিওয়ান সবসময় এই কথাটা বলি, ডক্টর মহতিন অথবা দক্ষিণ কোরিয়ার পার্ক সুহি, এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যে সমস্ত জাতি টেক অফ করেছে। সো রাষ্ট্র যদি দেখেন কোনো ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি, ফেইল্ড স্টেট, ডিসফাংশনাল স্টেট। সো স্বাধীনতার পরপরই বাংলাদেশে একটা লুটেরাতন্ত্রে ঢুকে গেল। আওয়ামী লীগ সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। আওয়ামী লীগ শেখ সাহেব সে সময় তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, যদিও সেই সময় ইন্ডিয়ান সৈনিকরা চলে গিয়েছিল এবং যুদ্ধ বিধ্বস্তর পরে একটা দেশে অচলবস্থা হয়। তো সেখান থেকে যে সুশাসনে সেইটা মার্চ করার পরিবর্তে একটা লুটপটতন্ত্রে সেটা পরিণত হলো। মানুষের ভিতরে হাহাকার সৃষ্টি হলো, রক্ষী বাহিনী গঠন করে মানুষকে খুন করা হলো, দুর্ভিক্ষ হলো। সেই পরিপ্রেক্ষিতে 15ই আগস্ট সংঘটিত হলো। এই 15ই আগস্টের পরে অনেক টালমাটাল সিচুয়েশনের পরে প্রেসিডেন্ট জিয়া নিজেও নিহত হতে পারতেন। তিনি 2 নভেম্বর গ্রেপ্তার হলো। পরে হি কেম আউট অ্যাজ এ ভিক্টোরিয়াস। সেই জন্য বলা হয় যে ক্ষমতা তার কাছে এসেছিল, কিন্তু যেরকম নেতৃত্ব দরকার ছিল সেই রকম নেতৃত্বের কোয়ালিটি তার ভিতরে ছিল। একজন দেশনায়ক একটা ভঙ্গুর দেশকে টু টেক অফ দ্য নেশন, জাতি পুনর্গঠন, নেশন বিল্ডিং, যা কিছু দরকার ছিল উনি সেই সমস্ত চরিত্র, সেই সমস্ত নেতৃত্ব ওনার ভিতরে ছিল। সততা, যোগ্যতা, ভিশন, ব্রেভিটি এবং সঠিক লক্ষ্যে খুঁজে বাইর করা, কাকে কোন পজিশনে বসাতে হবে। সেখানে উনি কখনো পলিটিক্যাল স্লেভস খুঁজে নাই। উনি যোগ্য, দক্ষ এবং সৎ লোক খুঁজে বের করছে, যার জন্য মানুষের ভিতরে উনি চরমভাবে পপুলার হলেন। এবং যেই মুহূর্তে উনি মৃত্যুবরণ করলেন, দ্যাট ওয়াজ আ পিক অফ হিস পপুলারিটি। সো সেই যে উনি যে লিগাসিটা রেখে গেছেন, এইটা যে কোনো একজন ভালো নেতার আপনি যদি দেখেন, সব ভালো নেতার ভিতরে এই 90% আইডেন্টিক্যাল কোয়ালিটি থাকে, লিডারশিপ কোয়ালিটি। লিকন যেমন তার মন্ত্রিসভা 3 জনকে সে জেলে পড়েছিল। তো সেই জায়গা থেকে এখন প্রেসিডেন্ট জিয়া যদি থাকতো তাহলে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র, একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতো। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র দেখতে চায় না কে? এই প্রথম হলো ভারত। একদম এক কথা ওপেনলি বলেন। কারণ বাংলাদেশ যদি টেক অফ করে এই ভারতের চারুদিকে থেকে, তাহলে 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে, দক্ষিণ ভারত স্বাধীন হয়ে যাবে, আরও অনেক যে অনুন্নত এই কর্ণাটক আছে না, যেগুলো পাশে এই ওয়েস্ট বেঙ্গল সব সহ, তাদের ভিতরে যে বাংলাদেশ যদি পারে আমরা কেন পারছি না? যে দেশে এখনো 40% লোকের টয়লেট নাই, তাহলে বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধাকে ইন্ডিয়া। এখন 75-এর ঘটনার পরম্পরায় প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা আসে, সবচেয়ে এগ্রিভকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো সুযোগ খুঁজতেছিল প্রেসিডেন্ট জিয়াকে টার্মিনেট করা, অথবা তাকে ডিফেম করা, অথবা তাকে এরকম পরিস্থিতিতে করা। এবং সেইখানে প্রেসিডেন্ট জিয়া কাকে সেনাপ্রদান করলেন? এরশাদ সাহেবকে। এরশাদ সাহেবের বাড়ি কোথায়? কুচবিহার। তো এরশাদ সাহেব কত কৌশলে, দেখেন যে এই ঘটনাটা আমরা জানি যে জেনারেল মঞ্জুর যখন পুলিশের হাতে গ্রেপ্তার হলো, সে বলেছিল যে আমাকে পুলিশের কাছে হস্তান্তর করো। তার মানে তার কিছু বলার ছিল, কি পরিকল্পনা কি। এবং যতটুকু ঘটনা পরম্পরায় আসছে যে বলা ছিল যে প্রেসিডেন্ট জিয়াকে ক্যান্টনমেন্টে নিয়ে কিছু দাবি আদায় করা হবে, কিন্তু হি ইজ কিল্ড। তাহলে যে কর্নেল মোদি কিল করলো, তার সাথে ইন্ডিয়ার কি কানেকশন ছিল কিনা? সো দেয়ার ওয়াজ এ মিসিং লিঙ্ক। সেই লিঙ্কে একজন এই সার্ভাইভার ছিল, যে 45 বছর পরে এখন অ্যারেস্টেড হয়েছে। তাহলে বিএনপির রাইভাল কারা ছিল? রাইভাল ছিল 1 আওয়ামী লীগ, 2 হলো জাতীয় পার্টি, যেটা এরশাদ যেটা গঠন করেছে। এবং আমার বন্ধু তো সঠিক বলেছে যে একটা নেতা সেনাপ্রধান এরশাদের সঙ্গে মঞ্জুরের যে ফোন কলগুলো ছিল আগে এবং পরে, সেই ফোন কলগুলোর কোনো উপদেশ পাওয়া যায় না। আসলে পাওয়া যেতে পারে, কিছু তো রিসার্চ হয়েছে, অনেকগুলো বই বাজারে আছে। অ্যান্থনি মাস্কারাস, কর্নেল হামিদ, প্রেসিডেন্ট জিয়ার কোর্সমেট, এবং ব্রিগেডিয়ার সাকোয়াতও একটা বই লিখেছে, বেশ কিছু বই আছে। এবং সত্যের একটা শক্তি আছে। সেই ফোন কলগুলোতে কি আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলো কি আসলে জানা গেছে কিনা? আমি বলছি যে ট্রুথ হ্যাজ এ স্ট্রেংথ। ট্রুথের একটা হ্যাবিট আছে, বের হয়ে আসে, সত্য বের হয়ে আসে। এই জন্য আমরা এটাকে বলি ট্রুথ রিভিলস। তো সেইখানে সেই ফোনগুলোকে তো অনেকগুলো ছিল যে দাবি আদায়, তাকে এর পিছনে যে ঘটনা ছিল, এরশাদকে সেনাপ্রধান বাড়াতে জেনারেল মঞ্জুর ভিতরে একটা গ্রিভেন্সেস ছিল। জেনারেল মঞ্জুর ব্রিলিয়ান্ট অফিসার ছিল, আপরাইট। প্রেসিডেন্ট জিয়া, জেনারেল মঞ্জুর, এরা মানে খুবই আপরাইট ছিল। তো তাকে চিটাগং কমান্ড থেকে তাকে স্টাফ কলেজে স্টাফ পোস্টিং করেছিল। এটা বলা হয়, অনেক লেখায় আসছে একটা গ্রিভেন্সেস ছিল। সেই জন্য এই যে উনি গেলেন দলের কোন্দল মিটাতে, এই সুযোগটা কাজে লাগাইছে। কিন্তু পরবর্তী ঘটনা পরম্পরায় যে জেনারেল মঞ্জুরকে হত্যা করা হলো এবং কোর্ট মার্শালটা
তখন হলো যখন জেনারেল এরশাদ সেনাপ্রধান। তাহলে এই কোর্ট মার্শালের ফেয়ারনেস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? কোর্ট সেইখানে মার্শাল কার কথা বলছেন যে ওই সময় যারা 18 জনের জড়িত কোর্ট ছিল মার্শাল। 18 জনের? জি 18 জনের কোর্ট মার্শাল 13 হয়েছে, তার ভিতরে 13 জনের ফাঁসির আদেশ হয়েছে, বাকিগুলোর যে বিভিন্ন জেল টার্ম হয়েছে। তো এইখানে মঞ্জুরের তো কোনো কোর্ট মার্শাল হয়নি। না, মঞ্জুর তো মারা গেল। মঞ্জুর তো তার 2 দিন পরে Killed হয়েছে। মঞ্জুরকে পুলিশের হাতে না দিয়ে তাকে নিয়ে গেল সেনাবাহিনী এমপি চেক পোস্টে। যতটুকু আমার মনে পড়ে ক্যাপ্টেন আজাদ নামে একজন তাকে গুলি করেছে, এবং সেই আদেশটা এরশাদ দিয়েছিল বলে সবাই ধারণা করে। অনেকেই বলেন হ্যাঁ, উনি যাতে এই কোনো কিছু তার মুখ থেকে না বের বের হতে হতে পারে। পারে এটা। তাহলে আমরা এখন মিলান যে প্রেসিডেন্ট জিয়ার বিএনপির রাইভাল ছিল কি এরশাদ, এরশাদ হয়ে গেল সেনাপ্রধান। তার নিয়ন্ত্রণে তখন ঘটনাটা পুরো তার প্রভাবে কিন্তু ছিল, পুরো তার নিয়ন্ত্রণ ছিল পুরো ঘটনা। এবং সেই সময় কোর্ট মার্শাল হয়েছে, এবং কোর্ট মার্শালে সমস্ত মুক্তিবাহিনী অফিসার থেকে ফাঁসি দেওয়া হয়েছে। আর প্রেসিডেন্ট এরশাদ ছিল কিন্তু নন ফ্রিডম ফাইটার, উনি কিন্তু আসে নাই। উনি মুক্তিযুদ্ধে পরবর্তীতে কিন্তু এগুলো আসে যে মুক্তিযুদ্ধে যোগদান করার সুযোগ থাকা সত্ত্বেও যারা যোগদান করেনি তার ভিতরে এরশাদ একজন। তো এই ঘটনা পরম্পরায় দেখা গেল যে আপনার এই যে সত্য ঘটনা, সঠিক যে একটা ফ্যাক্ট ফাইন্ডিংস, যে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কি সেটা কিন্তু এখন পর্যন্ত আনার্থ হয় নাই। সেইটার সুযোগ আসছে কিন্তু এই মেজর মোজাফফরকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে। হি ইজ দ্য আই উইটনেস। উনি, আপনি যেমনটা বলেন, উনি নিজেকে এড়িয়ে আইনের ভাষায় বলে এক্স কালপারেটরি স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু এইটাই হলো তদন্তকারী সংস্থার এফিসিয়েন্সি, পেশাদারিত্ব, সঠিক তথ্য বের করে নিয়ে আসা আপনার তদন্তের মাধ্যমে। সেনাবাহিনীতে যে কোনো ঘটনায় আবার একটা তদন্ত হবে। এই যে ধরা পড়লো উনি 45 বছর কীভাবে পালায় থাকলো, কার বদৌলতে, সেইখানে কি হয়েছিল, বিকজ হি ইজ এ ভেরি ভেরি ভাইটাল উইটনেস। উনি G2 অপস ছিলেন, ডিভিশন হেডকোয়ার্টারে G2 অপারেশনস, একটা ভেরি ভাইটাল স্টাফ অ্যাপয়েন্টমেন্ট। তিনি প্রথম বলেছিলেন যে তাকে হত্যা করা হয়েছে। ইয়েস, যখন সে গেছে, যতটুকু আমরা দেখেছি যে সে বলছে, প্রেসিডেন্ট জিয়া বের হয়ে তার রুম থেকে বের হয়ে বললেন যে তোমরা কি চাও, তো সে বলে স্যার ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। ইন দ্য মিন টাইম তার পাশেই দাঁড়ানো ছিল কর্নেল মতি, যে পরবর্তীতে মানে কিল্ড হয়, ওই যে পালাবার সময় কিল্ড হয়। সে তখন তার ওই এসএমজি থেকে গুলি করে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে, এবং এই হত্যার পরে সে প্রথম ফোন করে কমিউনিকেশন করে বলে দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। এরপরে ডিবেট করা একটা মিটিং হয়, সেই মিটিংয়ে ওই যে বিপ্লবী সরকার গঠন এইগুলো নিয়ে আলোচনা হয়েছিল, এবং ঘটনা এত দ্রুত পরিবর্তিত হচ্ছিল যে ওদের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছিল, এবং সেনাবাহিনী কমান্ড এস্টাবলিশ ওখানে করে ফেলছে। এরপর তো আপনি জানেন যে এই মেজর মোজাফফর সেই মিটিং এর আগে তখন এই ডেড বডি হাইড করার জন্য রাউজনে নিয়ে যায়, কোনোভাবে কবরস্থ করে। অনেকে বলে যে উনি লুকাইতে চেয়েছিল। পরে ব্রিগেডিয়ার হান্নান স্যারের মুখে আমি এই কথা শুনেছি। উনি পরের দিন যায় সেইটা 4 জুলাই সেইখান থেকে উঠে হেলিকপ্টার করে ঢাকা নিয়ে আসে। তো এইগুলো তো আপনার বিভিন্ন জায়গায় জানে। তো এখন যে সুযোগটা সামনে আসছে, যে আমরা জানি যে এই যে জাতীয়তাবাদের রাইভাল, যে ইন্ডিয়ার 2টা টিম, ইন্ডিয়া ফরেন পলিসি মেকার্স বাংলাদেশের হাইকমিশনের পরে বলছে যে উই হ্যাভ অনলি ওয়ান ফ্রেন্ড ইন বাংলাদেশ, দ্যাট ইজ আওয়ামী লীগ। আপনার মনে আছে না, এক অ্যাম্বাসেডার ওখানে যে বললো? তো এটাই তাদের ফরেন পলিসি একদম কোর ফরেন পলিসি টুয়ার্ডস বাংলাদেশ। আর সেই একই আওয়ামী লীগের পরে তারা সবচেয়ে কাকে বিশ্বাস করে, সেটা জাতীয় পার্টি। তাহলে এই 2টা দল যে জাতীয়তাবাদের বিপক্ষে থাকবে, জাতীয় স্বার্থের বিপক্ষে তারা চলে যাবে, যেটা প্রতিষ্ঠিত সত্য। তাহলে যে হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কি? এরশাদ। আর বেনিফিশিয়ারিকে আওয়ামী লীগ। এইটার সাথে মিলান যে বাংলাদেশে সমস্ত ঘটনায় রয়ের কোনো না কোনো যোগসূত্র থাকে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অনেকেই রয়ের এজেন্ট আছে। একটা টপ এজেন্ট ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। বলা হয় তাকে জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে 200 থেকে 300 ইন্ডিয়ান কিলার এখানে ছিল, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট। এই যে শুট করছে, এর ভিতরে একটা ছবি ছড়িয়ে পড়ছিল, আপনার চেহারা দেখলেই বোঝা যাবে যে ও উত্তরপ্রদেশের লোক। এইরকম হাতে বালা, এইরকম পয়েন্ট আউট গুলি করছে, বুঝছেন? ওই যে থিওরি আছে না, মার্কসম্যান, ওই যে শুট আউট, সেইটা। তো সেইখানে আপনার ভিডিও বের হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে প্লেনে টার্মাক থেকে ডাইরেক্ট এই কিলারগুলোকে উঠাই দেওয়া হচ্ছে, এবং 3 জন জেনারেল এখন ইন্ডিয়ান রয়ের হেফাজতে আছে, তারা সেনানিবাসে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। খেয়াল করেন, তাহলে বাংলাদেশকে আনস্টেবল করার, বাংলাদেশকে অকার্য করার রাষ্ট্রের সবচেয়ে বড় এজেন্ডা কার? ইন্ডিয়ার। সেই ক্ষেত্রে সার্বিক বিবেচনা, এবং অনেক আলোচক ইতিমধ্যেই বলেছেন যে এটা ডাইরেক্ট রয়ের ইনভলভমেন্ট এখানে ছিল। খেয়াল করেন, তাহলে এই মোজাফফর সাহেবের গ্রেপ্তারের সাথে কিন্তু একটা সুযোগ আসছে এই সত্যটাকে আনার্ট করা, এই সত্যটাকে জাতির সামনে প্রকাশ করা, এই সত্যটাকে এনে রাষ্ট্রীয় পলিসি ফর্মুলেট করা, বুঝতে পারছেন? সেই জন্য তাকে, এবং যেহেতু দ্য পার্সন কিল্ড নান আদার দ্যান এ প্রেসিডেন্ট, পাবলিক হ্যাজ ইন্টারেস্ট, শুধু ইন্টারেস্ট, ইটস মাই রাইট।
অ্যাজ এ সিটিজেন দিস ইজ মাই রাইট, যে উনি কি বলতেছে, কি সত্য বের হলো, কি হয়েছিল, বিকজ হি ইজ দ্য অনলি লিভিং আই উইটনেস। সো আমাদের সামনে এই সুযোগটা এখন আসছে জাতির সামনে সত্য প্রকাশ করে পরবর্তী রাষ্ট্রীয় পলিসি ফর্মুলেটে এই যে ষড়যন্ত্র, এই যে পরিকল্পনা, কেন এই ধরনের একজন নেতা, যে নেতা একজন জাতির জন্য দরকার ছিল, অত্যন্ত জরুরি প্রয়োজন ছিল জাতি গঠনে, সে কেন নিহত হইলো এবং বাংলাদেশ কেন 30 বছর পিছিয়ে পড়লো। আপনি জানেন যে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের পরে তখন আমি ক্লাস 10-এর ছাত্র, এইটি অনেক ক্লিয়ারলি মনে আছে, প্রত্যেকের হৃদয় ভেঙে গেছে যে মানে সবার ভিতরে যে সুশাসন, যে অপশাসন, দুঃশাসন, লুটপাট, যে অরাজকতা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, মানুষ সেখান থেকে পরিত্রাণ চাচ্ছিল। মানুষ চাচ্ছিল সুশাসন, ন্যায় বিচার, লুটেরা তন্ত্রবিহীন একটা সমাজ, যেখানে একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে নালিশ জানানো যাবে, যেখানে বিচার হবে, যেখানে একজনের সম্পত্তি আরেকজন লুট করবে না, যেখানে আরেকজনকে ধর্ষণ হবে না, যেখানে খুনাখুনি হবে না। সেই দিকে যখন দেশ যাচ্ছিল, এই সময় যখন প্রেসিডেন্ট জিয়া নিহত হলো, অনেক বিদেশি কমেন্টেটর সেই সময় কমেন্ট করেছে যে বাংলাদেশ 30 বছর পিছিয়ে গেল। তাহলে এইটা গভীর ষড়যন্ত্র ব্যতীত, এই ইন্ডিয়া ষড়যন্ত্র ব্যতীত এটা হয়েছে বলে আমাদের মনে হয় না। সেই জন্য এই সত্যটা এখন বের করে আনতে হবে কার মুখ থেকে, যে সর্বশেষ লিভিং আই উইটনেস। সরোয়ার ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের কাছে আসতে চাই আবারও। একটি প্রশ্ন সবার মধ্যেই কাজ করে যে দীর্ঘ এতগুলো বছর, সেই এত বছরে কেন এই বিচারের কোনো আরো পূর্ণাঙ্গ বিচার হয়নি? বিচার একটি তো কোর্ট মার্শাল আমরা দেখেছি, এই বিষয়ে আর কোনো কথা হয়নি বা কোনো শ্বেতপত্র কোনো প্রকাশ করা হয়নি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে। কেন এত দেরি হলো আর কি? অন্যান্য হত্যাকাণ্ডের তুলনায় এই হত্যাকাণ্ডটা অনেক কমপ্লেক্স। আপনি দেখেন, এরশাদ সাহেব পুরো হত্যাকাণ্ডটা মনিটর করেছেন আমার মনে হয় আর কি, এবং মনিটর করতে গিয়ে সেখানে রাইভেল দাঁড় করাইছেন মঞ্জুরকে। যদি হয়তো মঞ্জুরেরও হাত আছে প্রথম দিকে, পরে হয়তো বুঝতে পারছি কি কে জানে। তারপরে আপনি দেখেন এর সাথে একটা টিমও, এক ধরনের টিমও তৈরি করেছে যারা এটাকে নেটওয়ার্ক মেনটেন করেছে, যারা কোনো ফোন করে বলেছে কিল্ড, যারা বলছে যে ডোন্ট ওয়ারি, কিন্তু কাজটা করেছে অন্য। তারপরে মঞ্জুর যখন বেরোতে গেল তাকে আটক করেছে, তাকে বলছে পুলিশও দিবে, নিয়ে গেছে অন্য জায়গায়। তাকে কিন্তু বলেছিল পুলিশ দিবে, নিয়ে গেছে অন্য জায়গায়। তো সব জায়গায় একটা শঠতা, প্রতারণা, পুরো কেসটার মধ্যে এই জিনিসগুলো আমরা একসাথে চরিত্রের মধ্যে দেখতে পাই। এই পুরো প্রক্রিয়া, হত্যাকাণ্ডের পুরো প্রক্রিয়ায়, মানে সামরিক হত্যাকাণ্ড বা সামরিক বাহিনী যখন এই ধরনের ইয়েতে যায়, এটা কোনো সময় বোঝা যায়, এটা খুবই স্ট্রেট থাকে অনেক সময়। কিন্তু এই হত্যাকাণ্ডটা স্ট্রেট ছিল না, খুবই শঠতার সাথে কাজটা করা হয়েছে। এই চরিত্রটা এরশাদের মধ্যে আমরা 9 বছর দেখেছি। বলা একটা, করা একটা, বলা একটা, করা একটা, মানুষের সাথে সারাক্ষণ প্রতারণা করা। প্রায় গিয়ে বলতো মসজিদে গিয়ে যে আমি তোর স্বপ্নে দেখছি এখানে নামাজ পড়তেছি, ইসলামের কথা বলতো, আবার বান্ধবী নিয়ে সারাদিন চলতো। মানে বাংলাদেশে এই লোকরে কিভাবে মানুষ এতদিন ধরে সহ্য করছে এটাই বুঝে আসে না। যে একটা লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো না, এসে সবচেয়ে বেশি বেনিফিটটা নিল, তারপরে বাংলাদেশের সবচেয়ে প্রিয় মানুষটাকে খুন করলো। তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, দুই রাজনৈতিক দল। আওয়ামী লীগ তো করবেই না, আওয়ামী লীগ তো করবেই না। আওয়ামী লীগ কিন্তু আপনি মাঝখানে সরতার কথা যে কারণে বলছিলাম, এই যে 9 বছর ক্ষমতা থেকে এরশাদ তো এমনি মানে হত্যাকাণ্ডের সময়ও যে আলামত নষ্ট করেছে, সাক্ষী নষ্ট করেছে, যারা অপারেশন করেছে তাদের, যারা খুন করেছে তাদের মেরে ফেলেছে। মানে এটা হলো একদম হলিউড স্টাইলে সিনেমা। এর সাথে একটা মুভি তৈরি করছে মনে হয়, বা যারা হত্যা করেছিল তারা একটা মুভি তৈরি করেছে। এই যে মুভিটার কারণে কিলিং পাল্টা কিলিং পাল্টা কিলিং 3-4 স্তরে হয়েছে, যার ফলে ওই যে আল্লাহর মেহরবানি, যে দেখেন মুজাফর ঠিকই কিন্তু বের হয়ে আসছে। যে প্রথম গুলি করেছে বলা হয়, অভিযোগ করা হয়, সে কিন্তু বেঁচে আছে, তারে বাঁচায় রাখছে আল্লাহ। এখন এটা বিশেষ করে এর প্রমাণাদি সংরক্ষণ করার সম্ভব হয়নি, প্রমাণাদি অনেক নষ্ট করা হয়েছে, যার ফলে এই কেসটাকে আসলে সাবলীলভাবে তুলে ধরা চ্যালেঞ্জিং ছিল। এখন আওয়ামী লীগ তো করবে না, বিএনপি কিছু চেষ্টা করেছে না তা না, অনেক চেষ্টা করেছে, কিন্তু সাক্ষী প্রমাণের অভাব, তাছাড়া সেনাবাহিনীর একটা অংশ জড়িত ছিল, যারা বিপদগামী সৈনিক, সব কিছু মিলিয়ে আর কি নানান পরিস্থিতির কারণে। আর বিএনপির মধ্যে একটা সবসময় ইয়ে আছে, কত বেশি ইনক্লুসিভ করা যায়, হ্যাঁ সব ভুলে যাও, নতুন করে শুরু করো। বেগম খালেদা জিয়ার তো সবসময় কথা, আমি প্রতিশোধ নেই না, রিভেঞ্জ নেই না। তো এবার আপনি দেখেন বর্তমান প্রধানমন্ত্রী একই কথা বলে, ওনার মা নাকি ওনাকে বলে শিখিয়েছেন রিভেঞ্জ নিতে নাই, প্রতিশোধ নিতে নাই। তো বিএনপি তো প্রতিশোধ নিতে চায় না, কিন্তু নিজে প্রতিশোধের শিকার হয়। তো এইবার বিএনপির অন্তত বোঝা দরকার যেন সে প্রতিশোধের শিকার না, কারোর প্রতি অত্যাচার না করুক, ন্যায় বিচার না করাও কিন্তু একটা অন্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খুন হয়েছেন,
এই খুনিদের বিচার না হওয়া এবং খুনের সাথে যারা জড়িত ষড়যন্ত্র করেছেন তাদের বিচার না হওয়া কিন্তু শুধু জিয়া পরিবারের প্রতি অন্যায় না, বাংলাদেশের সব মানুষের প্রতি অন্যায়। সুতরাং বাংলাদেশের রিসোর্স হিসাবে জনাব তারেক রহমানের আমি রিকোয়েস্ট করছি যে এরকম একটা কমিশন গঠন করেন যেন এই হত্যাকাণ্ডটা স্বরূপ উন্মোচিত হয়। বাংলাদেশের রিয়েল ভিলেন কারা, বাংলাদেশকে নিয়ে যারা খেলেছে, বাংলাদেশকে যারা মেরে ফেলেছে, বাংলাদেশের রাজাকার কে কে খুঁজে বের করেন। এবং এই খুঁজে বের করার মধ্য দিয়ে সত্যিকার অর্থে যে নতুন বাংলাদেশের কথা আমরা 5 আগস্টের পরে বলছি, সেই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু বিএনপি তার ম্যানিফেস্টোতে বলেছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আইনের শাসন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই খুনিকে মাফ করা যাবে না। জি, আমাকে পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, আরো প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো পর্যায়ক্রমে জানার চেষ্টা করবো উত্তর। একটা বিরতিতে যাচ্ছি, আমি একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান এবং ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আমি পর্যায়ে সরোয়ার ভাইকে দিয়ে শুরু করতে চাই। সরোয়ার ভাই, বিচার প্রক্রিয়াটা মোজাফফর হোসেন, তার বিচার প্রক্রিয়াটা আসলে এখন কিভাবে হবে? আমরা জানি যে তিনি সেনা হেফাজতে আছেন। দেখুন, একটা তথ্য সামনে আসছে যে সে কনভিক্টেড। আমি যতটুকু জানতে পারলাম কনভিক্টেড না, কারণ সেনা আইনে আপনার পলাতক কারো কোর্ট মার্শাল করা যায় না। এই ঘটনা উপস্থিত থাকতে হয়, তাকে উপস্থিত থাকতে হয়, তার মেডিকেল টেস্ট করতে হয়, এবং যে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ওই যে প্লিডিং, যেটা গিলটি অর নট গিলটি, এইটা তাকেই বলতে হবে তার মুখ থেকে। সো ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য অ্যাকিউজড ইজ ম্যান্ডেটরি। সো এটা ছাড়া করা যায় না। এবং পরবর্তীতে কোর্ট মার্শালে সে নিজেকে নিজে ডিফেন্ড করতে পারে, অথবা ডিফেন্স অফিসার নিয়োগ করতে পারে, এমনকি বেসামরিক আইনজীবীও সে নিয়োগ করতে পারে। এই বিধান এটা কি রয়েছে। সামরিক আদালতে বা কোর্ট মার্শালে হবে কি বিচারটা, নাকি বেসামরিক আদালতে? আমরা তো জানতে পারলাম কোর্ট মার্শাল হবে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর একটা স্টেটমেন্ট আমরা দেখলাম, উনি বলো যে আগে যেখানে যে আইনে বিচার হয়েছে সেই আইনে বিচার হবে। তাহলে এইটা যদি গভর্নমেন্ট পলিসি হয় তাহলে তার কোর্ট মার্শাল বিচার হবে। যদিও সেনাবাহিনীতে কিছু কনকারেন্ট জুরিসডিকশন রয়েছে, স্পেশালি এই খুন, তারপরে ধর্ষণ, এইটা সিভিল কোর্টেও করা যায়, মিলিটারি কোর্টেও করা যায়, বাট প্রেফার্ড মিলিটারি কোর্ট হলো প্রেফার্ড। সেনাবাহিনী যদি ইউনিফর্ম ধারা থাকে এবং কিছু অপরাধ হয় বলেই এই আইনগুলো আছে। তো সেইখানে যেটা ঘটনায় বেরিয়ে হয়েছে যে যখন জেনারেল মঞ্জুর পালিয়ে যাচ্ছিল, ওই যে জিপে যেখানে কর্নেল মাহবুব এবং মতিন কিল্ড হলো, ওই একই জিপে সে ছিল এবং সে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাই সে যদি পালিয়ে যেতে সক্ষম হয় তাহলে তার কোর্ট মার্শাল হয় নাই। এই ফ্যাক্ট। একটা সিভিল সিএম কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলায় তার সম্বন্ধে বর্ণনা আছে যে সে পাশে দাঁড়িয়েছিল, এবং সেইটা বোধহয় 2001 সালে সেই মামলাটা ক্লোজ হয়ে যায় সাক্ষী না পাওয়াতে। এখানে আরও কিছু আইনি ব্যাপার আছে যে এখানে মিউটিনির বিচার হয়েছে কিন্তু খুনের বিচার হয় নাই। এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। যে কোনো একটি ঘটনায় একটা বিচার হলেই চলে। যদি কোনো অপরাধ একাধিক আইন অ্যাট্রাক্ট করে তাহলে যে কোনো একটা আইনে বিচার হবে, তার সব আইনে বিচার করা সম্ভব না। মনে করেন পেনাল করে খুনের মামলার বিচার আছে, নারী ও শিশু নির্যাতন আইনে খুনের মামলা বিচার আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনের মামলা বিচার আছে। এখন সেনাবাহিনীর সদস্য যদি খুনে জড়িত হয়, কোথায় বেস্ট হইল কোর্ট মার্শাল। এখানে বিচার খুব দ্রুত হয় এবং অরিজিনাল যে অফেন্ডার তারই বিচার করা হয়, যদিও এটা নিয়েও সমালোচনা রয়েছে। তাহলে তার এটা ধরা হয় তার ওই যে ম্যাজিস্ট্রেট করে যে মামলাটা হয়েছিল সেই মামলাটা সে ট্রায়াল ফেস করে নাই, আর এখানে কোর্ট মার্শালেও সে ট্রায়াল ফেস করে নাই। এখন যেহেতু সে 45 বছর পরে গ্রেপ্তার হয়েছে, প্রসিজিওর অনুযায়ী তার আরেকটা তদন্ত হবে, সে পলাতকের উপর তদন্ত হবে। যেটা আমরা খবরে দেখলাম যে সে যে ডিজার্টার ছিল, সেনা আইনের 91 ধারায় বলা আছে কিছু আইন ছাড়া 5-6টা অপরাধ ছাড়া বাকি সমস্ত অপরাধ 3 বছর পরে তামাদি হয়ে যায়, কিন্তু 5-6টা অপরাধ তামাদি হয় না। তার ভিতরে একটা হলো পলাতক, এবং সে সেনাবাহিনীর কোনো সদস্য পলাতক হলে, পলাতক তো হয়, কিছু লোক তো পলাতক হয়, এই জন্য কিন্তু আইনগুলো। এবং পলাতক হইলে প্রথম 14 জায়গায় তার ওয়ারেন্ট অর্ডার যায়, ওই পোস্টমাস্টার, রেলওয়ে স্টেশনের ম্যানেজার, এইসব জায়গাও কিন্তু তার ওয়ারেন্ট অর্ডার চলে যায়, ডিসি, এসপি, সব জায়গা। তো তার নামে এরকম ওয়ারেন্ট অর্ডার ছিল, সে তো সার্ভিস কন্ডিশনে পালিয়ে গেছে, তখন তো সে কর্মরত। তাহলে তার প্রথম বিচার হবে অ্যাজ এ ডেজার্টার, এবং সেইটা বোধহয় চিটাগংয়ে শুরু হচ্ছে, যেহেতু ঘটনাস্থল চিটাগং ক্যান্টনমেন্ট, ওইখানে হবে, চিটাগং নিয়ে যাওয়া হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল এই যে তদন্ত হবে, এই তদন্তে কিন্তু তার এই 81 সালে হত্যাকাণ্ডের তার কি ইনভলভমেন্ট ছিল, তার প্রতি কি সুপারিশ ছিল, কি ফান্ডিং ছিল, সেইগুলো কিন্তু সামনে আসবে। এরপরে তখন
এই দুইটা বিচার, এই পলাতকের বিচার এবং যে 81 সালের যে হত্যাকাণ্ড, সেটা একসাথে সাইমালটেনিয়াসলি একটা কোর্ট মার্শালি বিচার হতে পারে, সেইটা অথরিটি সিদ্ধান্ত নেবে। আমার ধারণা একটা কোর্ট মার্শালি তার হবে ওখানে। জি, সরোয়ার ভাইয়ের কাছে আসবো। আমি এই পর্যায়ে আবার অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের কাছে আসতে চাই। বিশ্লেষকরা যেটি বলছেন যে আসলে খুব তড়িঘড়ি করা ঠিক হবে না, এই তার বিশেষ করে তদন্তের ক্ষেত্রে বা তাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আরও হয়তো গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে আমরা পেতে পারি। আপনার কাছে কি মনে হয় আসলে কি তড়িঘড়ি করার কোনো বিষয় আছে কিনা এখানে? খুব ভালো কথা বলেছেন সরার ভাই, তো খুব চমৎকারভাবে বিচার প্রক্রিয়াটা তুলে ধরছেন, খুবই ইনফরমেটিভ ছিল এবং অ্যানালিটিক্যাল ছিল। আপনি যে তড়িঘড়ির কথাটা বললেন না, এই তড়িঘড়ি কাজটা এরশাদ সাহেব করেছে। সেই প্রশ্ন তো আসলে যে সে কিন্তু কেন এত দ্রুত বিচার আগেই করেছে একবার। তো এই দ্রুত বিচার করতে গিয়ে আপনি যে বললেন না সবকিছু হলো না কেন, সব খবর নাই কেন, সবার বিচারটা ফিনিশড হলো না কেন? বিচারটা একটা হয়েছে কিন্তু ফিনিশড বিচার হয়নি, কমপ্লিট হয়নি। তো এই তড়িঘড়ি এবারও করলে ভুল কাজ করা হবে, তড়িঘড়ি করার কিছু নেই। এখন আসামি পাওয়া গেছে, প্রসেসিং যদি হবে, আপনি দেখেন না আমাদের এই যে 25 জন সেনা কর্মকর্তাকে আমরা সিভিল কোর্টে হস্তান্তর করছি না কয়েকদিন আগে, জি, তাহলে সেনা আইন থাকা সত্ত্বেও তো আমরা তাদের বিচার করেছি না। আমি শ্রদ্ধা রেখেই বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি, এবং হয়তো আইন কারণের ব্যাপার স্যাপার আছে সব আমি জানি না হয়তো, যে কারণে ওনারা মার্শাল কোর্টের কথা বলছেন। সেকেন্ড থটের জন্য বলছি যে ওনারা এখনও এই বিষয়গুলো ভাবতে পারেন, যে কারণ মার্শাল সব ডকুমেন্ট কি পাবলিশ হয় সারার ভাই? না, মার্শাল ইউজুয়ালি ক্লোজ ট্রায়াল, কিন্তু যদি রাষ্ট্রীয় সংসদ জড়িত থাকে, যেহেতু প্রেসিডেন্ট মারা গেছে, এটা কর্তৃপক্ষ ইচ্ছে করলে এটাকে আনক্লাসিফাইড করতে পারে। এটা কি বিচার হওয়ার পরে কেন হইলো, কি হলো, পাবলিশ করবে ডকুমেন্ট? করতে পারে, করতে পারে। সেটি ইচ্ছার উপর নির্ভর ইচ্ছের উপর করে নির্ভর করে, এবং করবে কি মার্শাল করবে না। কোর্টের সবচেয়ে বড় লিমিটেশন হলো এখানে কোনো এপিলেট ফর্ম নাই, শুধু মার্জরা আবেদন করতে পারবে, কোনো এপিলেট ফর্ম নাই। এইটা হলো সবচেয়ে বড় লিমিটেশন। সেই জন্য আমি সারার ব্যাকের মানে রেফারেন্স নিয়ে বলছি আর কি, যে যেহেতু ওই মার্শাল্লাহ কোর্টের আমরা তো এটা তো একটা সেন্সিটিভ হত্যাকাণ্ড, আমাদের জন্য হৃদয় বিদারক হত্যাকাণ্ড, এবং এই আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই, বাংলাদেশ রাষ্ট্র নাগরিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে একজনের মৃত্যুদণ্ড দিয়ে 45 বছর পরে আমাদের বেশি কোনো উপকার হয় না, আমাদের খুব বেশি উপকার হয় অনেক সত্য তার কাছে সত্যটা যদি খুঁজে বের করতে পারে, আমাদের অনেক বেশি উপকার। ওনার মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে দিয়ে আমরা 45 বছর চলেছি মৃত্যুদণ্ড কার্যকর না করে। সুতরাং বিএনপিও 3-4 বার ক্ষমতায় আসছে ওনার মৃত্যুদণ্ড কার্যকর না করে। বিএনপি সরকার বা আমাদের জনগণের জন্য ওনার মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে খুব বেশি কিছু গেইন না, অন্তত জাস্টিস দেওয়া হচ্ছে আর কি। কিন্তু বেশি গেইন হবে, অনেক লাভ করতে পারবো যদি সত্যিকার অর্থে এই লোকটা থেকে আমরা তথ্যগুলো বের করতে পারি, এবং এটাকে আরও মানে কমপ্লেক্স ব্রডার জায়গা থেকে কেসটা দেখা দরকার লাগবে। যে ব্যাকগ্রাউন্ডটা কনটেক্সটটা আমি এবং সারার ভাই তুলে ধরেছি, সেই কনটেক্সটটাকে ফোকাস করে যদি আমরা কাজটাকে ধরি, এই কেসটাকে ধরি, এই মামলাটাকে ধরি। মার্শাল্লাহর মামলা তো লিমিটেড, ওই যে উনি যেটা বললেন যে করছো করে নেই বা করেছি, করলে এক ধরনের রায়, হেয়ারিং করে রায়, তারপরে আপিল করো, আপিল অ্যাকসেপ্টেড হলো না, ওকে ফাইন যাও। আপিল মানিস না ওই কোর্টে আপিল। কিন্তু সিভিল কোর্টে তো প্রসেস, অনেক লোক ইনভলভ হবে, প্রসিকিউশন আছে, সরকারি বেসরকারি উকিল আছে, সবাই যুক্ত হবে, তখন আমরা অনেক কিছু জানতে পারবো। তো এই জন্য আমি আমার কাছে আবারও মানে বলতে চাই আপনার মাধ্যমে বা একুশ টেলিভিশনের মাধ্যমে, যে সরকার আবার বিবেচনা করতে পারে কিনা, কিভাবে জাস্টিসও করা যাবে, মানে তার যে বিচারটাও সুন্দরভাবে করা যায়, আবার সে যে একটা রিসোর্সে পরিণত হয়েছে এখন হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষেত্রে, সরি, সেটাও তুলে আনা যায়। আমরা সরোয়ার ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে ভারতের র এটার সঙ্গে জড়িত থাকতে পারে। আপনার কাছে কি মনে হয় র এর বাইরে বা আরো কোনো আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত আছে কি? আমি ছিল কি? জিয়া রহমান বাংলাদেশকে জাতি এত অল্প সময়ের মধ্যে মানুষ এত ভাবে কেমনে, আমি এটাই মাঝে মাঝে জিয়া স্টাডি করতে গেলে, আমি যেহেতু পলিটিক্যাল প্রফেসর, মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। মানে হয়তো আপনারাও পড়াশোনা করেন, কিন্তু আমার তো এটাই কাজ, মানে আমার এটাই কাজ। তো আমার তো প্রতিদিনই ধারাবাহিকভাবে এই নিয়েই পড়তে হয়। ম্যাডামকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে আমি একটা লেখা লিখলাম 2018 সালে, গণতন্ত্র প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়ার ভূমিকা। সব লেখা ইন্টারন্যাশনাল সব আর্টিকেল থেকে সংগ্রহ করেছি, দেশীয় খুব কম ইউজ করেছি যেন লেখাটা বেশি অ্যাকসেপ্টেড হয়, মানে ইন্টারন্যাশনাল জার্নালে। আমাদের লেখাগুলো অ্যাকসেপ্টেড হওয়ার সন্দেহ থেকে যায়, অনেক সময় আমরা বায়াস থাকি, এই জন্য ভাবলাম যে এই ধরনের লেখা লিখবো, যেহেতু তাও না আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালগুলোতে যে আর্টিকেল পাবলিশ হয়েছে খালেদা জিয়ার শাসনামল নিয়ে, সেই আর্টিকেল খুঁজে দেখেছি। এরকম বোধ আমি 25 থেকে 30 হাজার টাকা প্রিন্টই করেছিলাম 2014 সালে। 2014 সালে বা 13 সালে কাজ শুরু করেছি, সেই লেখা পাবলিশ করেছি 2018 সালে, মানে এত রিগোরাস কাজ করেছি। তো সেই লেখা লিখতে গিয়ে দেখা গেল যে তখন আমি ওই যে খালেদা জিয়াকে খুঁজতে গিয়ে জিয়া রহমানকে খুঁজে পাচ্ছি। আপনি যখন সাময়িক সার্চ দিচ্ছি তখন তো ওই আর্টিকেল চলে আসতেছে, তখন আমি আবার ইন্টারেস্ট শো করার জন্য ওটা বললাম। তখন আমি দেখতে পেলাম একটা মানুষ কিভাবে সম্ভব এত অল্প সময়ের মধ্যে এত কিছু ভাবা। আপনাকে কতগুলো উদাহরণ আমি দিলাম। একটা রাষ্ট্র তৈরি করার জন্য জাতীয় উদ্যোগ,
আঞ্চলিক উদ্যোগ সার্ক, আন্তর্জাতিক উদ্যোগ, আপনি যেখানে যান ডেলিগেট, রাষ্ট্রপতি জিয়ার ডেলিগেট, সেখানে কিন্তু ডিসিশন মেকিংয়ে এসে ইন্টারভিন করছে। এইসব কে চায়? বাংলাদেশের ছোট রাষ্ট্র, সুতরাং জিয়াউর রহমানের এই যে বিকাশ এবং জিয়া রহমানের এই লিডারশিপের সাথে সাথে বাংলাদেশের এই লিডারশিপ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, সদ্য স্বাধীন রাষ্ট্র, 7-8 বছর হয়েছে, সে সাউথ এশিয়ার অন্য সব রাষ্ট্রকে নিয়ে ইন্ডিয়াকে আলাদা কর্নার করে ফেলার মতো একটা অবস্থা। অনেকেই লিখেছেন, অভিনয়ের কথা বলি, মিস্টার অভিনব, সে খুবই ভালো একটা রিসার্চার, এই সার্ক নিয়ে লিখেছেন যে মনে হচ্ছে না যে সার্ক গঠন করার মধ্যে দিয়ে বাকি 6টা রাষ্ট্র ইন্ডিয়া বড় রাষ্ট্রকে কর্নার করে ফেললো। তো এই যে চিন্তাগুলো এবং এর মধ্যে দ্রুত সফলতা অর্জন করা, চিন্তা করে থেমে না, আমরা অনেক কিছু ভাবে নাই, শুধু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারা। মানে আমাদের অনেক রাষ্ট্রপ্রধান, আমরা রাষ্ট্রবিজ্ঞানীরা অনেক কিছু ভাবি সারাদিন, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন না, কাজটাকে মানে ওই যে মেটেরিয়ালাইজ করা। এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনি দেশকে স্ট্যাবল করবেন, আপনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন, গণতন্ত্র স্ট্যাবল হয়েছে, বহুদলীয় গণতন্ত্র, সরকার স্ট্যাবল হয়েছে, আইন শৃঙ্খলা স্ট্যাবল হয়েছে, অর্থনীতি স্ট্যাবল হয়েছে, ব্যাপক সাহায্য আসতেছে বিদেশ থেকে, ইনভেস্টমেন্ট আসতেছে, যে স্টেবিলিটি আসছে। এর মধ্যে চীন স্বীকৃতি দেয় না এতদিন, চীনও স্বীকৃতি দিয়েছে, সব জায়গায় আপনি অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছেন। তো আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতেছেন, আঞ্চলিক লিডার হয়ে যাচ্ছেন, আন্তর্জাতিক নেতা হয়ে যাচ্ছেন, ইরান ইরাক যুদ্ধ বন্ধ করে দিচ্ছেন, সবাই তো আপনার দিকে দৃষ্টি। তো এইরকম এক ব্যক্তি বাংলাদেশ হারিয়েছে, সেই হারানোর সাথে বহু লোক জড়িত থাকতে পারে, বহু সংস্থা জড়িত থাকতে, বহু গোষ্ঠী জড়িত থাকতে পারে। এইটা ভাই একটা বিষয় বলেছেন, আমার কাছে মনে হয় এই জন্যই আমি বলেছিলাম কমিশনটা গঠন করার কথা, যে কমিশনের রিপোর্ট সরকার পাবলিশ করবে কারণে পরের ব্যাপার, কিন্তু খুঁজ যাতে নেওয়া যায়, তথ্যগুলো তো নেওয়া যায়, একটু তথ্যগুলো উদ্ঘাটন করার জন্য একটু সময় নেওয়া দরকার। মুজাফরকে এত দ্রুত বিচার করার পক্ষে না আমি। জি, আরো সময় নিয়ে, আরো তদন্তের মাধ্যমে, আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে হয়তো তার কাছ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আমি সরোয়ার ভাইয়ের কাছে আবার আসতে চাই। সরোয়ার ভাই, আপনাদের দুজনের কথা একটি বিষয়, যে আসলে দেশি বিদেশি একটি চক্রান্ত সবসময় আমাদের এখানে কাজ করেছে, আপনিও বলছেন। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই প্রভাবটি আসলে কবে শেষ হবে? আসলে যখন একজন পেট্রিয়টিক লিডার আসবে, যখন একজন প্রেসিডেন্ট জিয়ার মতো, উদাহরণ দিয়ে বলি, তার মতো একজন নেতা আসবে। পৃথিবীতে অনেক ছোট রাষ্ট্র তাদের সক্রিয়তার মাধ্যমে টিকে আছে, যেমন মনে হয় সুইজারল্যান্ড। এই আমাদের উপমহাদেশের আশেপাশে যদি দেখেন, সিঙ্গাপুর তো আসি, মালদ্বীপ, নেপাল, সাউথ কোরিয়া, শ্রীলঙ্কা, সাউথ কোরিয়া, তারা কিভাবে ঠিক আছে? সক্রিয়, নিজস্ব সক্রিয়তায়। আপনি যখন জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার চালাবেন, তখন আপনার কাউকে ভয় পেতে হবে না। আপনার সবরেন সিদ্ধান্ত নেওয়ার অথরিটি, লিডারশিপ আছে কিনা, দেশের জন্য এবং জাতির স্বার্থে যেটা প্রয়োজন, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেন কিনা। আমি কোনো প্রজেক্টে চীনকে ইনভলভ করবো, না জাপানকে ইনভলভ করবো, না কাকে ইনভলভ করবো, সেই সিদ্ধান্ত নেওয়ার অথরিটি আমার আছে কিনা, সেইটা হলো সক্রিয়তা। এখানে দেখা যায় এই পারে না। যখনই জনগণের ম্যান্ডেটবিহীন সরকার চালায়, তখন তার ওইখানের সমর্থন লাগে, ওইখানে তার গুরু লাগে, এদের ব্লেসিং লাগে, এইগুলো হয়। সো যে কোনোভাবে তাহলে আপনার স্বকীয় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। জনগণের ম্যান্ডেট নিতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার থাকতে হবে, জনগণের কাছে জবাব দিতে থাকতে হবে। আমি যে ম্যানিফেস্টো দিয়ে সরকার পরিচালনা আসছি, আমি সেই ম্যানিফেস্টো পুরোপুরি ফুলফিল করতে পারি কিনা, না পারলে জনগণের কাছে একটা জবাব দিতে হবে। প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। মেকিয়েবলি অথবা এই যে আপনার সততা, রাজনীতিতে সততা, চাণক্য অথবা মেকিয়েভেলি, টু অ্যাপ্রোচেস অফ পলিটিক্স। একটা হলো সততাপূর্ণ, যেটা মেকিয়েভেলি শিখে গেছে, এবং চাণক্য। আর একটা হলো আপনার এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে মানুষকে কনভিন্স করার, দ্য পলিটিক্স অফ প্রমিস, প্রতিশ্রুতি করা। সো এই প্রতিশ্রুতি যদি আপনি ভঙ্গ করেন, তখন আর জনগণ আপনাকে বিশ্বাস করবে না। আজকাল এই ইয়াং ছেলেরা, আপনি দেখেন, এই একটা স্ট্রাইক হইলো এই পরীক্ষা নিয়ে, অনেক ছেলেমেয়ের কথা এত শার্প, আপনি অনেক কিছু ডিনাই করতে পারেন, কিন্তু তারা এত শার্প দেখেন কিছু। তো এই যে মানুষের যে আপরাইটনেস, যে সততা ধারণ করতে চায়, এই জিনিসটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মাথায় রাখতে হবে। আপনি যদি আপনার প্রতিশ্রুতি ফুলফিল করতে না পারেন, সেটাও আপনি জনগণের কাছে আপনি বলবেন। এবং সবচেয়ে বড় দরকার পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। রাষ্ট্রের দায়িত্ব হলো পার্টিসিপেটরি, ফেয়ার, ফ্রি ইলেকশন কন্ডাক্ট করা, রাষ্ট্রের দায়িত্ব। আপনি ক্ষমতা থেকে আপনার কিছু চাটুকার বলবে ফ্রি নির্বাচন হলে আমরা হেরে যাব, যেটা আওয়ামী লীগ করেছে, আমরা হেরে গেলে তো আমরা পালাই যাব। ডোন্ট অ্যাকসেপ্ট দ্যাট। জনগণ যদি আপনাকে ভোট না দেয়, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি বিরোধী দলে থাকেন, এখনো তো বিরোধী দলের কাছ থেকে আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনি। রাজনীতি এইভাবে বিষবাষ্প বাংলাদেশে হয়েছে, যারা রাজনীতি নামে লুটেরাতন্ত্র সৃষ্টি করে, চুরিতন্ত্র সৃষ্টি করে,
তারা রাজনীতির আস্থা করে নিক্ষিপ্ত হয়। রাজনীতি এইরকম বিষাক্ত হয়েছে, আইদের ক্ষমতায়, নাইলে পলাতক, নাইলে জেলে। এই রাজনীতি কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। এই রাজনীতি ডেট্রিমেন্টাল, ডিজাস্টারাস ফর এ নেশন। এখান থেকে ইউটার নিতেই হবে, এখান থেকে রিভার্স করতেই হবে। এবং আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ টাইপের রাজনীতি, লুটপাট, চুরি, ডাকাতি, ভণ্ডামি, গুন্ডামি, মানি লন্ডারিং আওয়ামী লীগের মতো পরিণতি আনবে, কোনো ডাউট ছাড়া। সেটেল প্রিন্সিপাল অফ দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল সায়েন্স, স্বৈরাচারী পতন হয় ইন ম্যাটার অফ টাইম। শেখ হাসিনা পতন হয়েছে, বাশার আল আসাদ পতন হয়েছে। সো এই ইতিহাসের শিক্ষাগুলো নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ক্ষমতায় আপনি 5 বছর থাকলেন, 10 বছর থাকলেন, 15 বছর থাকলে কি যায় আসে? ক্ষমতা থেকে যদি পালাতে হয়, সো সবসময় ওই যে কলাপাতায় শোয়া মানিক, এই যে বিচারক সহ একদম এই যে হুজুর পালাই গেছে, ইমাম, সেইগুলো প্রতিদিন একবার করে মনে করতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যাতে ওই পরিণত হয়। এই রাজনীতি করা উচিত হবে না যাতে ক্ষমতা না থাকলে পালাইতে হয় না। সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় প্রথমেই মন্ত্রীদের অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, সরকার প্রধানদের, যে তাদের সম্পত্তির পরিমাণ কি পরিমাণ বাড়তেছে, তাদের সম্পত্তি জনগণের বিরুদ্ধে ঘোষণা করবে। তারপর এমপিদের কোনো কন্ট্রোভার্সি হলে তার বিরুদ্ধে তদন্ত করবে। সৎ মানুষ দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে রাষ্ট্র যে পরিচালনা করে সরকার প্রধানই কিন্তু বেকায়দা পড়বে, বিকজ ইট ইজ এ টিম। আপনি কি টিম গঠন করছেন, কিভাবে আপনার এজেন্ডা, আপনার ম্যানিফেস্টো ফুলফিল করবেন, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি আপন অন ইয়োর শোল্ডার। এখন আপনি কাদেরকে নেবেন? সেই জন্য একটা কথা আসছে, শুধু দলীয় তথাকথিত অনুগত কিন্তু ভিতরে ভিতরে চোর, তাদের দিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন কিনা? রাষ্ট্র তো শুধু দলের লোকদের জন্য না। সেই জন্য প্রেসিডেন্ট জিয়ার যে পলিসি ছিল, যেখানে যে লোকটা ভালো, দক্ষ, যোগ্য, সৎ, সাহসী, তাদেরকে যে পদের জন্য মনে করেন আমি পেট্রোলিয়াম কর্পোরেশনে একজন লোক দেবো, ওই লোকটা ওই পদের জন্য বেস্ট, তাকে খুঁজে বাইর করতে হবে। মনে করেন আমি যোগাযোগ মন্ত্রী বানাবো, ওই লোকের জন্য যে বেস্ট তাকে আমি আনবো। মনে করেন একটা সংস্থায় আমি পাবলিক সার্ভিস কমিশন, সেইখানে যাকে দায়িত্ব দেবো, হি ইজ দ্য বেস্ট ফর দ্যাট পজিশন। এইটাই হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন ওই যে বললাম যে ওই কোর্ট মার্শালে আবার একটু ফেরত আসি। কোর্ট মার্শালের সুবিধাটা হলো বিচারের পরে শুধু মার্জনা, তাহলে এইটা মনে করেন যে 1 বছরের ভিতরে এক্সিকিউশন হয়ে যেতে পারে। তো আপনি যদি এখন নর্মাল পেনাল কোর্ট, সিভিল কোর্টে যান, সেখান থেকে আপনার 6টা ধাপ অতিক্রম করতে হবে। ট্রায়াল কোর্ট, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন, রিভিউ, প্রেসিডেন্ট মার্জনা। নাও থিঙ্ক অ্যাবাউট যে যাদের ফাঁসি হয় নাই, তারা কিন্তু 5 আগস্টের পরে অল আর ওয়াকিং ফ্রি। আপনি পেনাল কোর্টে এই বিচার নিলেন, আপনি কয়দিনে এটা টার্মিনেট করতে পারবেন না। তাহলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সাকসেসফুল ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি সাকসেসফুল হলেন না, আপনার তো সরকারে পার্মানেন্ট থাকবে, একসময় চলে যেতে হবে। তখন যদি ঘুরে ফিরে আবার এই যারা হুমকি ধামকি দিচ্ছে, আইসে গেছি, আসিতেছি, তারা যদি আসে, দেন হি উইল ওয়াক ফ্রি। সো আপনার এটাও বুঝতে হবে। তবে তথ্য অধিকার আইনে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যতীত সকল ইনফরমেশন জনগণ পাওয়ার হকদার। রাইট টু ইনফরমেশন, সেটি অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলছিলেন যে কোর্ট মার্শালের হলে সেই ক্ষেত্রে যে তথ্যগুলো সেগুলো সাধারণের মানুষের জানার এটা ম্যাটার অফ পলিসি। এটা ঠিক আছে, এইটা যেহেতু প্রেসিডেন্ট কিল্ড হয়েছে, কোনো সেনাবাহিনীর সদস্য না, প্রেসিডেন্ট, সিটিং প্রেসিডেন্ট, এটা পাবলিক হবে। তো এটা তো রাষ্ট্রীয় নিরাপত্তা নাই, যেহেতু 18 জনের বিচার হয়েছে, এটার সাথে রাষ্ট্রীয় সিকিউরিটি এইভাবে নিয়ে যে রাষ্ট্রের সভরেন্টি নষ্ট হয়ে যাবে, বর্ডার একজনের টেক ওভার করবে, এটা না। অতএব এটা পাবলিক করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ওই যে 6টা অপরাধের কথা বললাম, যেটা আজীবন অ্যালাইভ থাকে মৃত্যুর আগ পর্যন্ত, এবং আজীবন আর্মি অ্যাক্টের আওতায় থাকবে, যেহেতু সার্ভিস কন্ডিশনে এই অপরাধটা হয়েছে। সেটা একটা হলো ওই যে ডেজার্টার, একটা হলো মিউটিনি, আর একটা হলো আপনার এই যে খুন, ম্যানসেলেটার, কিলিং, ধর্ষণ, আর একটা প্রপার্টি রিলেটেড। এইগুলা কখনোই কামাদি হয় না। তাহলে এটা ওই যে ডেজার্টার, মিউটিনি, কিলিং আছে, দিস ইজ নট টাইম বার্ড, তাহলে এই বিচার করা যাবে। এখন কোন আদালতে বিচার হবে, সামরিক আদালতে না বেসামরিক আদালতে, দ্যাট ইজ আ ম্যাটার অফ ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট। জি, সেটি আমরা সামনে হয়তো দেখতে পাবো। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাদের একটু 1 মিনিট কথা বলবো। জি, আমাকে শেষ করতে বলছে আমার প্রোডিউসার। জি, বিষয়টা হলো একটা বিষয় উত্তর দেওয়া দরকার ছিল, পরে আলোচনা খুবই মানে আপনি দলের জন্য রাষ্ট্র না, কিন্তু দলের নেতাকর্মীরাই রাষ্ট্র সরকারকে ক্ষমতায় আনে। সুতরাং দলের মধ্যে কোয়ালিফাইড লোকজনকে ক্ষমতায় বসাতে হবে, এটা হলো পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট। আপনার দলের ভিশন মিশন অন্য কেউ, সাধারণ মানুষ বা সুবিধাবাদী কেউ নিবে না। তবে মুইনা টাইপের বা এরশাদ টাইপের, অথবা আপনি দেখেন এই যে মাসুদ্দিন টাইপের লোক ক্ষমতা না পায়, সুযোগ সুবিধা না পায়, এটা বিএনপিকে মাথায় রাখতে হবে। তবে যেটা উনি বলেছেন খুব ইম্পর্টেন্ট, যে ম্যান্ডেট
এবং বিএনপি কিন্তু এই কাজটা করছে, প্রতিটা এই যে 5 মাসের কিন্তু পূর্তিতে তার অ্যাকাউন্টেবিলিটি শো করছে যে কি করছে কি করছে না। তো ম্যানিফেস্টো লক্ষ্য করে এগুলো ভুল হবে কম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।